তিন রাজনৈতিক দলের সঙ্গে আজ বসবেন প্রধান উপদেষ্টা। 25 ডিসেম্বর দেশে ফিরবেন তারেক রহমান। হাদির অবস্থা সংকটাপন্ন, আগামী 72 ঘন্টা খুবই ঝুঁকিপূর্ণ। হাদির হামলাকারীরা শনাক্ত, যে কোনো সময় গ্রেপ্তার। পেঁয়াজ আমদানিতে শিথিলতা, দৈনিক 200 আইপি অনুমোদন। রাশিয়া, ভারত, চীন ও জাপানকে নিয়ে C5 গ্রুপ গড়তে চান ট্রাম্প। 2030 বিশ্বকাপেও ব্রাজিলের কোচ আনচেলত্তি। আসসালামু আলাইকুম। বার্ড নিউজ 24-এ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইমা আক্তার কেয়া। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। বিএনপি, জামায়াত ও এনসিপিকে আজ যমুনায় ডেকেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। শনিবার বেলা 11টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তাদের সঙ্গে একটি বৈঠক করবেন তিনি। এছাড়াও এদিন সকাল 10:30টার দিকে ঢাকা 8 আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির পরিবার ও ইনকিলাব মঞ্চের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান উপদেষ্টা বলেও জানা গেছে। এদিকে শুক্রবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের কয়েকজন সদস্য এবং আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বাহিনীর গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের নিয়ে একটি জরুরি বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। সন্ধ্যা 7:30টায় তাদের যমুনায় ডাকা হয় এবং তাদের সাথে তিনি সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। এর আগে শরীফ ওসমান হাদি দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি হাদির সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে প্রধান উপদেষ্টা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত ও ব্যাপক তদন্ত চালিয়ে হামলায় জড়িত সবাইকে শনাক্ত করে আইনের আওতায় আনার কঠোর নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। দীর্ঘ 18 বছরের নির্বাসন শেষে আগামী 25 ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার রাতে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির জরুরি বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৈঠকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন তারেক রহমান। আমাদের যে গণতন্ত্রের উত্তরণের যে ছাত্র গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়ে আমাদেরকে সাফল্যের দ্বার প্রান্তে পৌঁছে দিয়েছেন আমাদের সেই সংগ্রামী নেতা, এই দেশের গণমানুষের অত্যন্ত প্রিয় মানুষ জনাব তারেক রহমান, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তিনি আগামী 25শে ডিসেম্বর, আমি আবার রিপিট করছি যে আগামী 25শে ডিসেম্বর তিনি ঢাকার মাটিতে আমাদের মাঝে এসে পৌঁছবেন। আমরা আমাদের দলের পক্ষ থেকে, সকলের পক্ষ থেকে আমরা তার এই আগমনকে শুধু স্বাগত নয়, আমরা আনন্দের সঙ্গে আমরা সমগ্র জাতিকে জানাতে চাইছি। তার দেশে ফেরার মধ্যে দিয়ে নতুন রাজনৈতিক অধ্যায় শুরু হবে বলেও মন্তব্য করেন মহাসচিব। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির শারীরিক অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল হাসপাতালের চিকিৎসকরা। তার মাথায় প্রবেশ করা গুলি বাম কানের উপর দিয়ে ঢুকে ডান দিকে বের হয়ে গেছে, যার ফলে গুরুতর মস্তিষ্ক আঘাত, মেসি ব্রেন ইনজুরি হয়েছে। বর্তমানে তার মাথার খুলি খোলা রয়েছে এবং তাকে কৃত্রিম শ্বাস প্রশ্বাসে রাখা হয়েছে। শুক্রবার 12 ডিসেম্বর সন্ধ্যা 7:30টার দিকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসকরা সাংবাদিকদের এসব তথ্য জানান। এ সময় হাসপাতালের পরিচালক, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী এবং ঢামেক নিউরো সার্জারি বিভাগের চিকিৎসকরা উপস্থিত ছিলেন। গুলিটি মাথার ভেতর দিয়ে ক্রস করে গেছে। এতে ম্যাসিভ ব্রেন ইনজুরি হয়েছে এবং ব্রেন স্টেমও আঘাত লেগেছে। বর্তমানে তাকে কৃত্রিম শ্বাস প্রশ্বাসে রাখা হয়েছে। জীবনের ন্যূনতম চিহ্ন এখনও আছে। তিনি পুরোপুরি নিস্তেজ হননি, তবে অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। আমরা নিশ্চয়তা নিয়ে কিছু বলতে পারছি না। ডাক্তার জাহিদ আরও জানান, বাম দিকে যেখানে গুলিটি বের হয়েছে সেই অংশের খুলির হাড় অপসারণ করে মস্তিষ্কের চাপ কমানোর ব্যবস্থা করা হয়েছে। মাথার ভেতরে রক্ত ও জমে থাকা ফ্লুইড অপসারণ করা হয়েছে। ক্রমাগত চাপ এবং ব্লিডিংয়ের কারণে অবস্থার ওঠানামা হচ্ছে। ডাক্তার জাহিদ আরও বলেন, হাদির নিজস্ব শ্বাস প্রশ্বাসের ক্ষমতা এখনও আছে। কৃত্রিম শ্বাস প্রশ্বাসে তাকে বাঁচিয়ে রাখা হয়েছে, তবে অবস্থা খুবই ক্রিটিক্যাল। জীবন রক্ষার জন্য দেশবাসীর দোয়া প্রয়োজন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী মোহাম্মদ সাইদুর রহমান জানান, হাদিকে ঢামেকে আনার সময় তার জিসি স্কোর ছিল মাত্র 3। পরে তিনি একবার কার্ডিয়াক অ্যারেস্টে গিয়েছিলেন। মস্তিষ্কে চাপ বেড়ে যাওয়ায় ডিকস্প্রেশন ও ক্রেনিওটমি করা হয়েছে।
তবে অবস্থা দ্রুত ওঠানামার কারণে তাকে স্টেবল রাখা কঠিন হয়ে পড়েছে। তিনি আরও বলেন, আগামী 72 ঘন্টা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এই অবস্থায় কোনো স্পষ্ট চিকিৎসা সিদ্ধান্ত নেওয়া বা আসার কথা বলা সম্ভব নয়। চিকিৎসকরা জানান, সন্ধ্যার পর হাদির নাক ও গলা দিয়ে তীব্র ব্লিডিং শুরু হয়। তা নিয়ন্ত্রণে রাখতে চিকিৎসকরা তৎপর হন। বর্তমানে তিনি ওষুধের সহায়তায় হিমোডাইনামিক্যালি স্টেবল আছেন, তবে অবস্থা দীর্ঘস্থায়ী নয়। চিকিৎসক দল আরও জানিয়েছেন, হাদির বাম দিকের খুলি খুলে রাখা হয়েছে কারণ সেখানে মগজ বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। মগজ থেকে পানি বের করে চাপ কমানোর ব্যবস্থা করা হয়েছে। কিছুক্ষণ হেমোডাইনামিক্যালি স্টেবল থাকলেও পরে আবার অবস্থার ওঠানামা হচ্ছে। জীবনের ন্যূনতম চিহ্ন এখনও আছে, তিনি পুরোপুরি নিস্তেজ হননি। চিকিৎসক দল সংবাদ সম্মেলন করার 10 মিনিটের মধ্যে শরীফ ওসমান হাদিকে আইসিইউ সাপোর্টেড অ্যাম্বুলেন্স করে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। পেঁয়াজের বাজার সহনীয় রাখতে শনিবার 13 ডিসেম্বর থেকে প্রতিদিন 200টি করে আমদানি অনুমতি আইপি ইস্যু করা হবে। প্রত্যেকটি আইপিতে পূর্বের ন্যায় সর্বোচ্চ 30 টন পেঁয়াজের অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার 12 ডিসেম্বর রাতে কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ জাকির হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। এতে বলা হয়, আবেদনের বিষয় পূর্বের ন্যায় বলবৎ থাকবে, অর্থাৎ 1 আগস্ট 2025 থেকে যে সকল আমদানিকারক আমদানি অনুমতির জন্য আবেদন করেছেন তারাই কেবল আবেদন পুনরায় দাখিল করতে পারবেন। একজন আমদানিকারক একেবারের জন্য আবেদনের সুযোগ পাবেন। পেঁয়াজের বাজার সহনীয় রাখতে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে। বিশ্ব মঞ্চে নতুন জোট তৈরি করার চেষ্টা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সে মঞ্চে বিশ্বের এমন 5টি দেশ থাকবে যেগুলো বিশ্ব অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। প্রভাবশালী মার্কিন সংবাদ মাধ্যম দ্য পলিটিকো এক প্রতিবেদনকে জানিয়েছে, ইউরোপের G7 গ্রুপের কোনো দেশকে না রেখে শুধু এশিয়ার শক্তিধর দেশগুলোকে নিয়ে ওই মঞ্চ তৈরি চিন্তা করছেন ট্রাম্প। মঞ্চের নাম হতে পারে C5 গ্রুপে কারা থাকতে পারে? পলিটিকোর প্রতিবেদন অনুযায়ী রাশিয়া, চীন, ভারত এবং জাপানের সঙ্গে আমেরিকা এবং মঞ্চ তৈরি কথা ভাবছে, যদিও এ বিষয়ে ট্রাম্প প্রশাসন কিংবা অন্য কোনো দেশের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। যদিও পলিটিকো জানিয়েছে শক্তিধর দেশগুলোকে নিয়ে নতুন একটি গ্রুপ তৈরির চেষ্টা করা হচ্ছে দীর্ঘদিন ধরেই। গত সপ্তাহে হোয়াইট হাউস থেকে প্রকাশিত একটি নথি থেকে বিষয়টি সামনে এসেছে বলে জানানো হয়েছে ওই প্রতিবেদন। এতদিন বিশ্ব শক্তিধর দেশের মঞ্চ বলতে উঠে আসতো G7 এর কথা। ধনী এবং গণতান্ত্রিক দেশগুলো এই মঞ্চে রয়েছে। এ ধাঁচেই C5 তৈরির পরিকল্পনা চলছে বলে সংবাদ মাধ্যমটি জানিয়েছে। বিপুল জনসংখ্যা এবং শক্তিশালী অর্থনীতির দেশগুলো নিয়মিত আলোচনায় বসবে বলে মনে করা হয়েছে। প্রতিবেদন অনুসারে আমেরিকা, জাপান, ভারত, রাশিয়া এবং চীনকে নিয়ে তৈরি এই মঞ্চের প্রথম এজেন্ডা হতে পারে পশ্চিম এশিয়ার নিরাপত্তা সংক্রান্ত বিষয়। বিশেষ করে ইসরায়েল সৌদি আরবের মধ্যে সম্পর্ক সহজ করার কাজও করা হতে পারে। প্রতিবেদন অনুসারে হোয়াইট হাউস এই নথির অস্তিত্ব স্বীকার করেনি। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি হানা কেলি জানিয়েছেন, ওই পরিকল্পনার কোনো ব্যক্তিগত বা গোপনীয় ভার্সন নেই। বিশেষজ্ঞরা মনে করেছেন C5 তৈরির বিষয়টি একেবারেই ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত ভাবনা হতে পারে। ব্রাজিল জাতীয় ফুটবল দলের দায়িত্ব পেয়েছেন 7 মাস হলো, কিন্তু এত অল্প সময়ে কার্লো আনচেলত্তির সোনার কাঠির ছোঁয়ায় একটু একটু করে পাল্টে যাচ্ছে সেলেসাও শিবির। 2026 বিশ্বকাপকে সামনে রেখে ধীরে ধীরে গুছিয়ে উঠছে রেকর্ড 5 বারের চ্যাম্পিয়নরা। মাঠের পারফরম্যান্সে মিলেছে তার প্রমাণ। বর্ষিয়ান কোচ আনচেলত্তির পারফরম্যান্সে সন্তুষ্ট ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন CBF ক্লাব ফুটবলে অসাধারণ সব অর্জন আর সাফল্যের ধারার সাপ ফুটবল গুরু রেখে যাচ্ছেন জাতীয় দলের কোচিংয়ে। তাই তো ইতালিয়ান এই কোচকে রেখে দিতে চায় ব্রাজিল দীর্ঘমেয়াদে। 2030 বিশ্বকাপ পর্যন্ত ব্রাজিল জাতীয় দলের কোচ হিসেবে তাকে দেখতে চায় CBF। স্প্যানিশ ক্রীড়া বিষয়ক পত্রিকা AS তো জানিয়েছে খুব দ্রুতই আনচেলত্তির সঙ্গে নতুন চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছেন CBF। আর নতুন চুক্তির মেয়াদ হবে 2030 বিশ্বকাপ পর্যন্ত। ইউরোপিয়ান ফুটবলের অন্যতম সেরা ক্লাব রিয়াল মাদ্রিদের সঙ্গে সম্পর্ক চুকিয়ে গত মে থেকে ব্রাজিলের দায়িত্ব কাঁধে তুলে নেন আনচেলত্তি। CBF এর সঙ্গে তার বর্তমান চুক্তির মেয়াদ আগামী বছরের বিশ্বকাপ পর্যন্ত। ব্রাজিলের কোচ হয়ে কঠিন সব সিদ্ধান্ত নিয়েছেন আনচেলত্তি। চোট সামলে হ্যাট্রিক করলেও দলে জায়গা দেননি নেইমারকে। ব্রাজিলের ফুটবল সাবেক বার্সা সুপারস্টারের প্রভাব অনেক উঁচুতে, কিন্তু শতভাগ ফিট না হলে বিশ্বকাপে নেইমারেরও জায়গা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন 66 বছরের এ কোচ।
আঞ্চলিকের অধীনে এখনও ব্রাজিল তাদের সেরা পারফরমেন্সটা দেখাতে পারেনি, তবে মাঠের পারফরমেন্সে উন্নতি দৃশ্যমান হয়েছে অনেক আগেই। ব্রাজিলকে কোচিং করানোর জন্য রিয়াল, এসি মিলান, জুভেন্টাস, পিএসজি, বায়ার্ন মিউনিখের সাবেক এ কোচ সঠিক ব্যক্তি। ব্যাপারটা বুঝতে পেরে নতুন চুক্তি করতে যাচ্ছে সিবিএফ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার জন্য আমন্ত্রণ এবং সাবস্ক্রাইব করে বার্ড নিউজের পাশে থাকুন।